জয়গুরু। আর্যকৃষ্টের পরম উদ্ধাতা শ্রী শ্রী ঠাকুর আমার জগজ্জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার প্রণাম জানাই। উপস্থিত সবাইকে আমার জয়গুরু। কত সুন্দরভাবে মা যা কিছু বলছিলেন, মানে ইচ্ছা হচ্ছিল কি আরো আরো অনুভূতিগুলো শুনতাম। এত সুন্দরভাবে অনুভূতি কি আর মানে যে বলা যায় না কি, সেটা আশীর্বাদ, আচার্য পরিবার আর তাদের আশীর্বাদ পেয়ে জীবনটাকে কি করে চলিয়ে নেওয়া যায়, সেটা মানে খুব ভালো লাগছিল মার কথা শুনে। হ্যাঁ, তো আমি একটা কথা এখানে বলতে ইচ্ছা করছি কি, এই যে মানে আমরা যে আজকে ইষ্টকে নিয়ে চলি, ঠাকুরকে নিয়ে চলি, যে আমার জীবনে আমি যেটা চাই, আমি যেটা ইচ্ছা করছি, সেটাকে নিয়ে আমার লাইফটা ডেভেলপড হবে। তো সেই ডেভেলপমেন্ট করার জন্যে কেউ একজন আমি চাই যে আমাকে গাইড করবে, আমাকে রাস্তাটা দেখিয়ে দেবে যে এইরকম চললে তোমার লাইফে সবকিছু ডেভেলপমেন্ট হতে পারে। তো তাকেই বলা যায় গুরু। মানে গুরু মানে যেটা বলা হয়েছে না শ্রী ঠাকুরের, শ্রী ঠাকুরের একটা বাণী আছে। ঠাকুর বলছেন কি, এখন আসছে ভিডিও। বুঝতে পারছি না, মনে হচ্ছে কিছু আসছে না। ওকে, আসছে না, আমার অটোমেটিক্যালি টার্ন অফ দেখাচ্ছে, তো আমি টার্ন অফই আছি, কন্টিনিউ করছি সেদিন। তো এইটাই বলছি কি, ঠাকুরকে ধরে চলায় ঠাকুরের শেষে ঠাকুরেরই নিজস্ব বাণী। ঠাকুর বলছেন কি, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা শিখিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, তাকে পেলে নাইকো ভয়। মানে আমরা সবসময় নর্মালি দেখা যায় আমাদের জীবনে যে যদি কিছু প্রবলেম আসে, যদি কোথায় লাইফে কিছু অবস্ট্যাকেল আসে, না হলে যেটা পেতে চাই যখন পেতে পারি না, তখন আমি ঈশ্বরকে ডাকি। তখন আমি বলি মানে কেউ আমার দেবতা আছেন, কেউ ঈশ্বর আছেন যিনি আমাকে হেল্প করবেন, আমাকে সাহায্য করবেন সেই সব কিছু পাওয়ার জন্যে। কিন্তু ঠাকুর যখন আসলেন, ঠাকুর বলছেন কি আমি তাকে ধরে, মানে সেটা ঠাকুরকে ধরাটা আমার একটা লাইফস্টাইল হয়ে যাক, নাকি এটা হবি হয়ে থাকুক, নাকি এটা আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হয়ে থাকুক। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি হবে, তখন কি হবে না, আমি আমার স্পেয়ার টাইমটা বের করে তার কাজে লাগাবো। আমি যখন টাইম মানে আমার কাছে আর কিছু করার নেই, আমি ফ্রি আছি, তখন হয়তো আমি তার কথা ভাববো, না হলে যখন প্রবলেমস জীবনে আসবে তখনই তার কথা ভাববো। কিন্তু যদি এটা ডেলি লাইফস্টাইল হয়ে যায়, যদি এটা আমার ডেলি রুটিন হয়ে যায়, তখন একটা সুবিধে হয় যে যেরকমের আমি সব সব মানে প্রত্যেক দিন সকাল থেকে উঠে ব্রাশ করা প্র্যাকটিস করেছি, না হলে টাইম মতন স্নান করা প্র্যাকটিস করেছি, আমার এডুকেশনটাকে কন্টিনিউ করতে গেলে আমাকে পড়াশোনাটাকে আমাকে প্র্যাকটিস করতে হয়, স্কুল অ্যাটেন্ডেন্সটাকে প্র্যাকটিস করতে হয়। এই সব কিছু আমার ডেলি রুটিন ভিতরে আমরা প্র্যাকটিস করেছি ছোটবেলা থেকে, তাই আমাকে মনে হয় না যে সেটা আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলে। ঠিক সেই মতন যদি ছোটবেলা থেকে এই কালচারটা দিয়ে দেওয়া যায় বাচ্চাদের ভিতরে, কি ঠাকুরের কাজটা ইষ্টভৃতি করা, না হলে এই যে প্রার্থনা করা, গুরুজনদেরকে প্রণাম করা, গুরুজন গুরুজন যা কিছু বলেন তাকে অ্যাকসেপ্ট করা, তাকে নিয়ে চলা, না হলে ঠাকুর যেটা বলেছেন লাইফ ভিতরে নিয়ে করতে সেটা করা, সেটা আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নয়, এটা হচ্ছে আমার ডেইলি রুটিন। দিস ইজ দ্য ইম্পর্ট্যান্ট পার্ট অফ মাই লাইফ। এইটাকে বাদ দিয়ে আর কিছু করতে নেই, আর কিছু করা লাগেই না, আর কিছু জীবনে মুখ্য নেই। যদি এই কনসেপ্টটা আমার ভিতরে ঢুকে যায়, এই কনসেপ্টটা যদি আমাকে দিয়ে দেওয়া যায় ছোটবেলা থেকে, তখন বড় মানে যখন আমি প্রাপ্ত বয়স্ক হব, যখন আমি একটু বড় হব, তখন আর এই কনফিউশনটা থাকবে না কি, মানে এই যে একটা প্রাপ্তবয়স্ক হয়ে গেল, তারপরে আমি কি করব,
মানে আমাকে চাকরি করা লাগবে না ম্যারেজ করতে করতে মানে সেটা ঠিক হবে, সেই এই নিয়ে আর কনফিউশন থাকবে না। আমি ইষ্টকে নিয়ে চলবো না আমি পরিবারকে নিয়ে চলবো, সে কনফিউশন থাকবে না। আমি নিজের ইচ্ছা মতন, যেটা সিচুয়েশন ডিমান্ড করছে সেই মতন চলবো, না ঠাকুর যেটা বলেছেন সেটাকে প্রাধান্য দিয়ে সেটাকে মুখ্য করে জীবনে চলবো, সেটাতে আর কনফিউশন থাকবে না। তখন একটাই জিনিস মাথায় থাকবে, যেটা যে যে সব কিছু কথা ঠাকুর আমার গুরু, আমার আদর্শ, আমি যাকে ধরে জীবনে চলছি, যাকে জীবনের মুখ্য বলে গ্রহণ করেছি, তিনি যেটা বলে দিয়েছেন সেটা আমার জীবনের প্রাইমারি অ্যান্ড ফোরমোস্ট থিং, ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট থিং। তার ভিতরে আর কোনো কিছু দ্বন্দ্ব নেই। তো এই এই জিনিসগুলো আমি যেরকম বলছিলাম কি মাতৃ সম্মেলন একটা এই রকমের জায়গা যেখানে এসে প্র্যাকটিস করা লাগে। মানে এই যে মা বলছিলেন অনুভূতিটা কি করে, অনুভূতিটা আমার আরো ইন্টারেস্টটা বাড়িয়ে দেয়, মানে আমার অ্যাট্রাকশনটা, আমার ইন্টারেস্ট, আমার তাকে ধরে চলার অর্জ, যে অর্জ মানে যে বলা যায় না সম্বেগ, সেটা আরো তৈরি করে ফেলে। আমি যার বিষয়ে জানি না, যার বিষয়ে বুঝি না, যার বিষয়ে কখনো শুনিনি, তাকে নিয়ে চলবো কি করে? সেটা তো অসম্ভব ব্যাপার। তাই যাকে গুরু করতে হয়, যাকে গুরু বলে ভেবেছি, মানে মেনে চলার চেষ্টা করছি, যার দীক্ষা গ্রহণ করলাম, তার বিষয়ে আরো আরো মানে জানতে হবেই। আর সেই জন্যে এই মাতৃ সম্মেলন না হলে, যিনি সবাই এত এক্সপিরিয়েন্সড আচার্য পরিবারদের কাছে আছেন, তাকে নিয়ে চলছেন, তার মানে আদেশ মতন নির্দেশ মতন চলছেন, তাদের থেকে যদি শুনি আরো আমাদের জন্য, আমাদের পক্ষে এত হয়ে যায়, মানে কি বলা যায় সেটা, অত ইজি হয়ে যায় ঠাকুরকে বোঝা, আচার্য পরিবারকে বোঝা, তাদের আদেশ নির্দেশটাকে মানতে গেলে কি করা লাগে, যদি আমি মানি তাহলে আমার পক্ষে কতটা ইয়ে হয়ে, মানে কি বলা যায়, ইজি হয়ে যায়, লাইফটাকে এগিয়ে নেওয়া যায়। তো সেই সব কিছু আমার জন্য ইজি হয়ে যাবে। না হলে আমি সেই মতনই স্ট্রাগল করতে থাকবো, সব কিছু করতে থাকবো, নিজের মাথা খাটিয়ে ভাবতে থাকবো যে এটা করা লাগে না লাগে, সব কিছু নিয়ে স্ট্রাগল করতে থাকবো, কিন্তু তার রাস্তাটা পাওয়া যাবে না। তাই যদি এইবার এইখান থেকে চলে আসি মায়েদের জীবনে, মায়েদের জীবনের সব থেকে বড় জিনিস শেষে ঠাকুর বললেন কি, ইষ্টকে ধরে ইষ্ট কেন্দ্রিক হয়ে আবার স্বামীকে নিয়ে চলা, মানে জীবনটা থাকবে ইষ্টকেন্দ্রিক হয়, কিন্তু নিজের সব কিছু, মানে নিজের ভাব, চিন্তা, কর্ম, ভাষায় সব কিছু স্বামীর মতন আর স্বামী পরিবারের মতন হয়ে চলা। তখন কি হবে, কালকেই একটা মানে সেশন ছিল, এই উপরে ডিসকাশন হচ্ছিল কি আজকে যারা সবাই ইয়াংস্টার্স, আমরা নর্মালি জীবনটাকে দুটো রকমের দেখি। তারপরে আসবো বিয়ের ব্যাপারে। আমরা জীবনটাকে দুটো রকমের দেখি। আমরা ভাবি কি আমি তো এত এডুকেটেড, পড়াশোনা করছি, আর পড়াশোনা করতে গিয়ে এতটা আমার জন্য পয়সাও খরচ হচ্ছে, তো আমি জব করব, যতটা খরচ করেছি ততটা আমার আর্ন তো করা লাগবে, তাই আমি জব করব। যখন জব করে নিলাম তখন মাথায় আসে তো আমি তো সেলফ সাফিসিয়েন্ট, আমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকতে পারি, এই ম্যারেজ নিয়ে আবার কি লাগবে, মানে দরকার কেন এত রেসপন্সিবিলিটিস, এত কি বলা যায়, দায়িত্ববোধ, কার কথা শোনা, তাকে নিয়ে চলা, যেরকম বার্ডেন বলে বোধ হয়। তখন অনেক মেয়েরা আমার সাথে এরকমই ডিসকাশন করছিল, তো মাথায় একটা কথা আসলো কি, শেষে ঠাকুর যে বলছেন কি বিবাহ যেটা বলা হয়েছে, তা সেটা দুটো মুখ্য উদ্দেশ্যকে পরিপূরণ করে। একটা হলো উদ্বোধন, দ্বিতীয়ত হয় সে সুপ্রজনন। নর্মালি আমি এটা যেহেতু এটা মাতৃ সম্মেলন, তো আমি একটু খুলে বলতে চাই, মেয়েরা যারা সবাই মানে বিয়ে, লাভ অ্যাফেয়ার নিয়ে বিয়ে করতে চায়, দ্যাট ইজ আনাদার ইস্যু ফর দেম। আদারওয়াইজ নর্মালি মেয়েরা ভাবে কি কি বিয়ে মানে হচ্ছে শুধু খালি ফিজিক্যাল ইন্টারাকশন, সেক্সুয়াল ইন্টারকোর্স করা, না হলে বাচ্চারা জন্ম করা, এইটাই হচ্ছে বিয়ের মূল। কিন্তু ঠাকুর এসে বিয়ের পুরো পরিভাষাটাকে চেঞ্জ করে দিয়েছেন। বিয়ের ভিতরে মানে যে দুটো মানুষ, আর সেই মানুষের পরিবার আবার কিরকমের উদ্বোধন দিক দিয়ে চলে, সেটা শ্রী ঠাকুর দেখিয়ে দিলেন। এটা হয়তো কোনদিন একটা আমার মাথায়ও ছিল যে শুধু খালি ম্যারেজ ম্যারেজ নিয়ে এত চর্চা হচ্ছে কেন,
কি ম্যারেজ না করে থাকা যায় না? আমার মাথায় এরকমের কোয়েশ্চেন আসতো। তখন ভাবতাম কি আমি যদি যখন আমি মানুষ জন্ম পেয়েছি, যদি আমার মানে উদ্দেশ্যটাই হচ্ছে হচ্ছে সার্ভিস দেওয়া আর সবার জন্য মঙ্গল করা, আমি তো বিয়ে না করেও সবার সবার জন্য মঙ্গল প্রার্থনা করতে পারি, সমাজের জন্য সেবা করতে পারি, সবার মানে সবার জন্য যতটা আমার দিয়ে হবে ফিজিক্যাল মেন্টালি দিয়ে আমি তো ততটা করতে পারি। তার জন্য বিয়েটা দরকার কেন? তখন ঠাকুরের যখন একটা কথা পড়লাম, তো শ্রী ঠাকুর বলছেন যে একটা নারী যখন আত্মসমর্পণ না করে, মানে পিওর সারেন্ডারেন্স যখন না আসে, তো সে সব কিছু দিয়ে একটা মানুষের তার পরিবারের ডেভেলপমেন্ট মানে পিওরলি পারফেক্টলি করতে পারে না, করেই না। কেন করবে? করবেই না। তো সেই মানুষটাকে মানে একটা পুরুষ, মানে পুরুষ তার পরিবার সেটাকে ডেভেলপ করার জন্য একটা নারী দরকারই, যেরকমই হোক, সে বোন হয়ে হোক, মা হয়ে হোক, পত্নী হয়েই হোক। তো একটা মেয়ের বিভিন্ন রূপ ভিতরে, ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজেস ভিতরে চলে আসে একটা মেয়ে, তারপরে একটা বধূ মানে বউ যেটাকে বলা যায়, তারপরে একটা মার রূপ। তো এই এই মা হচ্ছে সেই রকমের একটা ব্যাকগ্রাউন্ড, একটা বেসিক ফোরাম, যার উপরে একটা পরিবার ডিপেন্ড করতে পারে, আর সে পরিবারের সব রকমের ডেভেলপমেন্টও ডিপেন্ড করতে পারে। এত দায়িত্ব আছে, দায়িত্ব কি বলবো, আমি সেটা বলতে পারি এত কি বলা যায়, এলিজিবিলিটি একটা মেয়ের উপরে আছে, একটা মেয়ের এত এলিজিবিলিটি। তো যখন একটা কোয়েশ্চেন আছে যে আমি যদি বিয়ে না করেও থাকতে পারি, তখন এটা আমাকে ভাবতে হবে যে এটা হয়তো আমার রেসপন্সিবিলিটি, যে আমি কার কাছে গিয়ে যদি যাকে বিয়ে করছি তার তার জীবনের সবকিছু ডেভেলপমেন্ট, ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি, ফিনান্সিয়ালি, relationship wise, in each and every aspect, whatever development আমি আমি মানে নিজের বলছে না পুরুষার্থ দিয়ে, নিজের এফোর্ট দিয়ে আমি করাতে পারি, তো সেটা হচ্ছে আমার একটা বড় রেসপন্সিবিলিটি। তো এই করার ভিতর দিয়ে সে তো ডেভেলপ হবেই হবে, আর তার ভিতর দিয়ে আমি নিজের বৈশিষ্ট্যগুলোকেও ডেভেলপ করতে থাকবো। কেন? যখন যার উপরে নিজের ভালোবাসাটা ন্যস্ত করা যায়, মানে যার উপরে আমি আমার কি বলা যায় অস্তিত্বটাকে ন্যস্ত করি, আর তার মঙ্গল চাওয়ার জন্য, তার মঙ্গল করার জন্য যতটা চেষ্টা আমি হতে পারে আমার দিয়ে আমি যখন করি, তখন সেসব করতে করতে আমার যে কত রকমের ডেভেলপমেন্ট হয়েছে সেটা হয়তো আমি নিজে করতে টেরও পাব না। আমার ফিজিক্যাল ডেভেলপমেন্ট চলতে থাকে, আমার মেন্টাল ফ্যাক্টরস মানে মেমোরি পাওয়ার হতে হয়ে গেল, না হলে ইনটিউশনাল অ্যাক্টিভিটিস হয়ে গেল, যে বলা যায় প্রেডিকশনাল অ্যাক্টিভিটিস হয়ে গেল, সব কিছু ডেভেলপ হতেই থাকে। তো বিবাহ যে শুধু খালি বাচ্চা জন্ম করার জন্য বিবাহ হয় সেটা আদৌই না। ঠাকুর বলছেন, ফার্স্ট ওয়ার্ড বলছেন উদ্বোধন, তারপরে বলছেন সুপ্রজনন। সেই উদ্বোধন হতে হতে দুটো মানুষ যখন ডেভেলপমেন্টের দিকে চলে, যখন তার নিজের বৈশিষ্ট্যকে নিয়ে এগিয়ে চলে, আর যখন একটা তক্ষর মানুষ একটা সম্পূর্ণ ব্যক্তিত্ব, যেটাকে বলা যায় ব্যক্তি চরিত্রটা যখন সব দিক দিয়ে এগিয়ে চলে, ডেভেলপ হয়ে চলে, তখন কামনা করা যায় একটা সুপ্রজননের। তখন আমরা হয়তো কামনা করতে পারি, আমরা আমরা হয়তো ইচ্ছা করতে পারি, আশা করতে পারি যে এই রকমের দুটো চরিত্র থেকে একটা দেব চরিত্র, না হলে একটা সুব্যক্তিত্ব চলে আসুক, যেটা হবে একটা সমাজের অ্যাসেট। ঠাকুর বলছেন এরকমের একটা ব্যক্তিত্ব হওয়া দরকার, থাকা দরকার, যে যাকে যার উপরে পুরো সমাজ নির্ভর করতে পারবে, তার উপরে বিশ্বাস করতে পারবে। আজকে যদি দেখি একটা ছেলের সাথে একটা মেয়েকে আমি ছাড়তেই পারবো না, মানে বাইরে এমনি ছাড়া যাবে নাকি, হ্যাঁ আমি তোমার উপরে ভরসা করছি তো আমি তোমার সাথে ট্রাভেল করতে পারবো, এরকম হবেই না। কেন? সেই রকমের চরিত্র আজকে আমি পাই না। তো সেই জন্য যদি মানে যেখানে শ্রী ঠাকুরও বলছেন কি যদি ভালো ভালো মানুষ যদি বিয়ে করবে না, যদি ম্যারেজটাকে ম্যারেজ যেটাকে বলা যায় না কম্প্যাটেবল ম্যারেজ, আইডিয়াল ম্যারেজ যদি হবে না, তখন ভালো ভালো সন্তান আসবে না, আর যখন ভালো সন্তান আসবে না, তো সমাজটাকে রক্ষা করবে কে?
আজকে যদি আমি দেখি প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেক মুহূর্তের ভিতরে অনেক অনেক প্রতিলোম ম্যারেজ চলছে, মানে অ্যারেঞ্জড প্রতিলোম ম্যারেজ চলছে। লাভ ম্যারেজ তো বাদ পড়ে যাবে, অ্যারেঞ্জড প্রতিলোম ম্যারেজ, সূক্ষ্ম প্রতিলোম ম্যারেজ চলছে। আমাকে লাগছে কি হ্যাঁ আমি কাস্ট সেম আছে, বর্ণ সেম আছে, কিন্তু আর অনেকটা ব্যাপার আছে যেটাকে আলোচনা করতে গেলে একটা পুরো সেশন হয়ে যাবে। আমি যেটাকে বলি কি কম্প্যাটিবিলিটি, মানে টেম্পারামেন্ট ম্যাচিং দরকার, তার উপরে গোত্র আছে, বর্ণ আছে, সবকিছু আছে, শিক্ষা আছে, বয়স আছে, সবকিছু ভিতর দিয়ে যদি দেখি প্রত্যেকটা মুহূর্তের ভিতরে অনেক অনেক প্রচুর প্রতিলোম ম্যারেজ চলছে। তো সেই ম্যারেজগুলোকে, মানে তার থেকে যে সন্তান আসছে আর তাকে নিয়ে যে রকমের সমাজ হচ্ছে, সেটা তো আমি তো কল্পনা করতেই পারবো না কতটা নেগেটিভিটি গ্রো করছে আর নেগেটিভিটি নিয়ে সমাজ চলছে। তো সেই নেগেটিভিটি, মানে যে রকমের একটা যে বলা যায় না কিছু একটা ন্যাচুরাল ক্যালামিটিস আছে যখন চলে আসে, তাকে প্রোটেক্ট করতে গেলে এরকমের একটা ভালো ভালো মানে সব থেকে স্ট্রং প্ল্যানিং দরকার হয় তাকে প্রোটেক্ট করার জন্য। এক্স্যাক্টলি সেই মতন সমাজ ভিতরে যখন নেগেটিভিটিটা গ্রো করে যায়, তাকে রক্ষা করতে গেলে সেই রকমের ভালো ভালো সন্তান, দৈবী সন্তান, ঈশ্বরকোটি সন্তান আর ইষ্টমুখী সন্তান প্রয়োজন। আর সেই সন্তানকে আনতে গেলে সেটা হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব। যেরকমের আমরা বলি কি আজকের যুব সমাজ কালকে পুরো জাতির, পুরো সমাজের ভবিষ্যৎ, আমি দেশের ভবিষ্যৎ। তো সেই যুব সমাজ মানে তো শুধু খালি এজ ফ্যাক্টর নয়, নাকি ফিজিক্যালিটি ফ্যাক্টর নয়, সেটা হচ্ছে পিওরলি ক্যারেক্টারের ফ্যাক্টর। যদি ক্যারেক্টারটা প্রপার থাকবে, ব্যক্তি চরিত্রটা যদি প্রপার থাকবে, সেই মতন মানুষ গিয়ে কালকে একটা সমাজ তৈরি করতে পারবে, অ্যাসেট হতে পারবে। ঠাকুর সেইটাই চেয়েছিলেন। ঠাকুর মানে আমি শুনেছি অনেক কেউ বলে কি শ্রী ঠাকুরের কথা সবকিছু কথা মায়াবাদী, মানে হ্যালুসিনেশন, মানে শুধু খালি ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডকে নিয়ে চলা। তখন হয়তো আমি বুঝতাম না এই কথা সব, মানে এই কমেন্টস গুলো আমি বুঝতাম না। কিন্তু যখন আলোচনা প্রসঙ্গ পড়লাম, যখন ঠাকুরের কথা বুঝতে চেষ্টা করলাম, সৎসঙ্গ থেকে শুনতে চেষ্টা করলাম, তখন আমার বোধ হলো, মনে হলো যে ঠাকুরের কথাটা শুধু হ্যালুসিনেশনের কথা নয়, শুধু খালি মায়াবাদীর কথা নয়, সেটা হচ্ছে পিওরলি বেসিক, মানে লাইফটাকে ধরতে গেলে, যে রকমের জলটাকে ধরতে গেলে একটা পাত্র দরকার। আমি যে শুধু বলবো কি পাত্রটাকে নিয়েই সবকিছু, চলবে না। আমি যদি বলবো জলটা আমি পাত্র দরকার, কিন্তু আমি জলটা ধরে নেবো, তাহলেও হবে না। ঠিক সেই মতন ঠাকুরের কথাগুলো জীবনের আধার। আমি যদি বাঁচবো, আমি যদি জীবন অস্তিত্বটাকে রক্ষা করব, তারপরেই তো গিয়ে আমার সবকিছু আর্নিং, যা কিছু আর্ন করছি, না হলে যা কিছু নেম অ্যান্ড ফেম, যা কিছু রিলেশনশিপ, তখনই তো গিয়ে সেগুলো ক্যারি ফরওয়ার্ড হবে, তখনই তো সেই সব কিছু ইয়ে করা যাবে, মানে ক্যালকুলেট করা যেতে পারে। অদারওয়াইজ কি করে আমি বুঝতে পারবো কি যখন আমার অস্তিত্বই নেই, যখন আমার বংশটাই লোপ পেয়ে গেছে, যখন আমার চরিত্রটাই লোপ পেয়ে গেছে, তখন আমার কাছে যতই মান যশটা থাকুক, যতই আমার কাছে ধন থাকুক, কিচ্ছু কাজে লাগবে না, কিচ্ছু কাজে লাগবে না। তো আমি বেশি আর সময় নেব না, শুধু এইটাই কথা কি ঠাকুরের যে কথা আমাকে ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে, আমাকে এই জিনিসটাকে ইয়ে করতে হবে, রিয়েলাইজ করতে হবে যে ঠাকুর এক্স্যাক্টলি কে, মানে ঠাকুর কি বলেছেন আমাকে, সে ঠাকুর তত্ত্বটাকে বুঝতে হবে। ঠাকুর কেউ একজন মানে অনুষ্ঠান নয়, সৎসঙ্গ কিছু একটা অনুষ্ঠান নয়। আমি যেরকম বললাম, এটা হচ্ছে জীবন বর্ধনের কথা। আমি বাঁচবো আর এগিয়ে চলবো, এই যে লাইফ অ্যান্ড গ্রোথ, সেটা নিয়ে শুধু একটা কথা মনে আসছে। তো এইটাই বলে আমার বক্তব্য সাঙ্গ করব। একজন খুবই বড় ম্যাথমেটিশিয়ান যখন সে ঠাকুরের কাছে গিয়েছিল, ভালো মানে আপনি সব বিষয় দিয়ে অনেক চর্চা করতে পারেন, অনেক কিছু জ্ঞানী। তো আমাকে ম্যাথমেটিক্স বোঝার আছে, মানে ম্যাথমেটিক্স আমার কিছু জানার আছে, আপনার সাথে ডিসকাশন করতে চাই। তো অ্যাজ ইউজুয়াল নর্মাল শেষে ঠাকুর বলছেন কি আমি তো একটা মূর্খ মানুষ, আমি কি করে বলবো, মানে আমার এত কিছু নলেজ নেই, আপনারা তো রিসার্চ করেন, আপনারা তো মানে আপনি তো এত কিছু জানেন, তো আপনি নিজেই ভক্তদের সাথে আলোচনা করে দেখুন।
বলে শ্রী শ্রী ঠাকুর চুপ হয়ে বসে আছেন। কিছুক্ষণ পরে আবার শ্রী শ্রী ঠাকুর নিজের মতনই বলছেন কি আপনারা কি সেটা কি করেন, a প্লাস বির হোল স্কোয়ার কি আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা দিয়ে এটা তো সব থেকে বেসিক ফর্মুলা আমরা যেটা জানি a প্লাস বির হোল স্কোয়ার, আর সেটাকে দিয়ে আপনারা অনেক ম্যাথমেটিক্স অনেকটা অ্যালজেব্রা সলভ করছেনই। আমি বুঝি, শ্রী ঠাকুর বলছেন আমি বুঝি আপনি যদি এ প্লাস বির হোল স্কোয়ারটাকে একটু করে দেবেন, চেঞ্জ করে দেবেন এল প্লাস জির হোল স্কোয়ার, মানে লাইফ অ্যান্ড গ্রোথ হোল স্কোয়ার, তখন আপনি দেখবেন যে লাইফ স্কোয়ার হবে, গ্রোথ স্কোয়ার হবে, তারপরে লাইফ অ্যান্ড গ্রোথ ডবল হয়ে চলতে থাকবে। তখন যে এসেছিলেন এত জ্ঞানী গুণী ম্যাথমেটিশিয়ান, তখন উনি মানে নির্বাক হয়ে শেষে ঠাকুরের দিকে তাকাচ্ছেন, ভাবছেন কি কে ইনি যে জীবনটাকে এই মানে প্রত্যেকটা বিষয় দিয়ে ভাবছেন, প্রত্যেকটা অ্যাসপেক্ট দিয়ে ভাবছেন কি কি করে যেটাকে আরো আরো উন্নততর করা যেতে পারে। আমি ভাবছি আমি লাইফটাকে বেশ ভালো করে বাঁচছি, আমি ভাবছি আমি লাইফটাকে বেশ ভালো করে এনজয় করছি, সব দিক থেকে দিয়ে এনজয় করছি, কিন্তু কি সত্যি এনজয় করছি? যখন এনজয়মেন্ট আসে তখন বর্ধনা যেটা, উন্নতি যেটা, সেটাও পাওয়া যায়। আর উন্নতি কোন দিয়ে? জীবনের মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, সম্পর্কের দিক দিয়ে, আধ্যাত্মিক দিক দিয়ে, সেটা হচ্ছে বেসিক ডেভেলপমেন্ট। তো এই প্রত্যেকটা দিককে যদি আমি ডেভেলপ করতে চাই, কিন্তু সেই জিনিস আবার সেইখানে ফিরে চলে আসব, গুরু দরকারি। বিনা গুরুতে মানে কোনো রকমের জ্ঞান পাওয়া যায় না। এটা শ্রীমদ্ ভগবদ গীতার কথা। যে কোনো স্ক্রিপচার আমি ধরে দেখবো সব জায়গায় এটাও লেখা আছে। যখন ভগবান রামচন্দ্র এসেছিলেন তিনিও গুরু করেছিলেন, যখন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন তিনিও গুরু করেছিলেন। তো আমি কে? আমি শুধু চাই আমার জীবনটাকে এনজয় করতে। যদি আমাকে গুরু করতেই হয় তখন আর প্রবলেম কোথায়? তো চলে আসুন সেই ঠাকুরকে নিয়ে আরেকটা কথা শেষে ঠাকুর বলছেন সত্যানুসরণে, যে শুধু গুরু করে নিলেও হয় না, তার কথাটা সবকিছু আইডিওলজিটাকে নিয়ে আমি সেটাকে আরো আরো জীবনে মানতে পারি, তখন কি আমার ডেভেলপমেন্টটা দৃষ্ট হবে। আমি বুঝতে পারবো যে আমি কোন দিকে যাচ্ছি, আমি বুঝতে পারবো যে আমি কতটা ঠিক করছি, কতটা ভুল করছি। তো শেষে সবার মঙ্গল প্রার্থনা করি, আর সবার মানে ঠাকুরের কাছে জীবনটা আরো আরো উন্নত হয়ে উঠুক এই প্রার্থনা আছে। এই পরে আর বক্তব্য সাঙ্গ করছি। জয় গুরু। জয় গুরু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয়শ্রী মাকে অপূর্ব সুন্দরভাবে ইষ্ট প্রসঙ্গ পরিবেশন করার জন্য। আমরা